তিনটা 5 বাজলে না, এটা লাগাই দিও। দেখো তো কোন পর্যন্ত হয়েছিল তোমাদের? আধানের কোয়ান্টায়ন শেষ হয়েছিল না? অঙ্ক হয়েছিল, ঠিক আছে। দেখো দেখো দেখো, তাকাও। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে কুলম্ব বল ও চার্জ সংক্রান্ত। কুলম্ব বল, দেখো উপরে টাইটেল দাও, কুলম্ব বল। কুলম্ব বল। তো কুলম্ব বল কি জিনিস? দুইটা বিন্দু আধান, ধরো একটা Q1 আর আরেকটা হলো Q2, এরা পারস্পরিক আর দূরত্বে অবস্থিত। ধরো পারস্পরিক আর দূরত্বে অবস্থিত। এখন আধান যেটা আছে, আধান কিন্তু ধনাত্মক হয়, ঋণাত্মক হয়। আধান পজিটিভলি চার্জও হইতে পারে, নেগেটিভলি চার্জও হইতে পারে। আমরা এর আগে দেখাইছি কিন্তু, মানে ধনাত্মক আধানও হইতে পারে, ঋণাত্মক আধানও হইতে পারে। তাহলে ধরো তুমি যে কোনো কিছু ভাবতে পারো যে এই দুইটা হলো ধনাত্মক আধান, দুইটাকে ধনাত্মক আধানও হিসাব করতে পারো, আর একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান হইতে পারে, অথবা দুইটাই ঋণাত্মক আধান হইতে পারে। এখন তোমরা তো আগে থেকে এটা জানার কথা, সমধর্মী চার্জ। সমধর্মী চার্জ, সমধর্মী মানে কি? দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। সমধর্মী চার্জ কি করে? পরস্পর আকর্ষণ করে না বিকর্ষণ করে? সমধর্মী চার্জ কিন্তু পরস্পর বিকর্ষণ করে। আর বিপরীত ধর্মী চার্জ, ধরো একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাইলে কি হবে? তাহলে আকর্ষণ করবে। তাহলে এইখানে আকর্ষণও হইতে পারে, বিকর্ষণও হইতে পারে, ডিপেন্ড করতেছে কিসের উপরে? চার্জের ধর্মের উপরে। চার্জ পজিটিভ না নেগেটিভ এটার উপরে। এখন বিজ্ঞানী কুলম্ব এটা বের করছে, বলছে যে যদি দুটি চার্জ পরস্পর কোনো একটা দূরত্বে থাকে, দুটি বিন্দু চার্জ পরস্পর কোনো একটি দূরত্বে থাকে, তাহলে তাদের এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, যে কোনো বলই হইতে পারে। আকর্ষণ বল কখন হবে? যখন বিপরীতধর্মী চার্জ। বিকর্ষণ বল কখন হবে? যখন সমধর্মী চার্জ। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে তাদের চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং তারা কি করবে? সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। মানে তোমরা একটা সূত্র দেখে আসছো, F সমান সমান G M1 M2 ডিভাইডেড বাই কত? D স্কোয়ার বা R স্কোয়ার। এরকম একটা সূত্র তোমরা দেখে আসছো, যেটাকে বলা হতো মহাকর্ষ বলের সূত্র, তাই না? এটা কি মহাকর্ষ বল ছিল, আর এটা ছিল সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। M1 M2 ছিল হলো দুটি বস্তুর ভর, D ছিল তাদের মধ্যবর্তী দূরত্ব। তো এরকম একটা সূত্র তোমরা দেখে আসছো না? তো কুলম্বের যে সূত্র, এটারই জাস্ট কি করা, ধরো কপি করা ফর্ম। তুমি ধরো একটা জিনিস পড়ে গেছো, তো ও পারে না, ওইটা বলতেছে আমি তোর দেখে দেখে লিখি। কথা হচ্ছে দেখে দেখে লেখার সময় ও স্পেসিফিক্যালি সবকিছু লিখতে পারে নাই। ও বলছে যে পুরাটা দেখে দেখে লেখা কিভাবে ইয়ে হয়, আমি একটু অন্য কিছু চেঞ্জ করে দিই। করছে কি, জি এর জায়গায় লিখছে সি, M1 এর জায়গায় লিখছে Q1, M2 এর জায়গায় লিখছে Q2, আর D এর জায়গায় কি লিখছে? কথা বুঝছো? 5 পার হয়ে গেছে, দাঁড়ায় থাকো, 1 মিনিট দাঁড়ায় থাকো, বুঝছো? এইভাবে। এখন এটাই যে দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে এক, চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে লেখো, চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, চার্জ দ্বয়ের
চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এইখান থেকে আমরা কি লিখতে পারি দেখি বলো তো। এফ সমানুপাতিক Q1 Q2 এইভাবে লেখা যায় না? এই যে চার্জ দ্বয়ের গুণফল তার সাথে কি আকর্ষণ বা বিকর্ষণ বল সমানুপাতিক। তারপরে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে লেখো চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বর্গের ব্যস্তানুপাতিক এর জন্য কিরকম ফর্ম আসবে দেখি বলো তো। বলতেছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কি সেটা আকর্ষণ বা বিকর্ষণ বল। তাহলে এফ সমানুপাতিক কি লেখা যায় 1/r²। এটা লেখা যায় কিনা মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এফ সমানুপাতিক 1/r²। এখন থার্ড নাম্বার যে কথা সেটা হচ্ছে বসো বসো থার্ড নাম্বার যে কথা সেটা হচ্ছে দেখো এদের যে আকর্ষণ বা বিকর্ষণ বল আছে দেখো এটা এটাকে বিকর্ষণ করবে এই দিকে বিকর্ষণ করবে, এটা এটাকে বিকর্ষণ করবে কোন দিকে বিকর্ষণ করবে এই দিকে বিকর্ষণ করবে। কিন্তু এই বিকর্ষণটা কিন্তু কোনো সময় এভাবে হবে না, এইদিকে 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 এভাবে কি বিকর্ষণগুলো হবে? হবে না। তাহলে বিকর্ষণ বা আকর্ষণ বল যেটাই হোক আকর্ষণ বা বিকর্ষণ বল যেটাই হোক সেটা কোন দিকে কাজ করবে? সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল কোন দিকে কাজ করবে? এটা সংযোগ সরলরেখা বরাবর। আকর্ষণ বা বিকর্ষণ বল সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। আকর্ষণ বা বিকর্ষণ বল সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। ক্রিয়া করবে। তো দেখো এখানে আমরা প্রথম সূত্র থেকে পাইছি এফ সমানুপাতিক Q1 Q2, এখান থেকে পাইছি এফ সমানুপাতিক 1/r²। তো দুইটাকে যদি আমি কম্বাইন্ডলি লিখি, এই দুইটাকে যদি আমি কম্বাইন করি, এই যে এই দুইটাকে যদি আমি কি করি কম্বাইন করি, তাইলে এখান থেকে কি পাবো দেখো তো। এফ সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই কত পাবো? r²। মানে দুটাকে আমি একসাথে লিখতেছি, এভাবে পাবো না? তো সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসবে না? সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি আসে? একটা ধ্রুবক আসে। এই ধ্রুবকের নাম হলো সি। Q1 Q2 ডিভাইডেড বাই r²। এই সি কি আসলে? এই সি হলো কুলম্বস কনস্ট্যান্ট। কুলম্বস কনস্ট্যান্ট। এই যে দেখো এই যে সি যেটা আছে কুলম্বস কনস্ট্যান্ট, এটা শুধুমাত্র বাতাসের ক্ষেত্রে ফিক্স। এই যে কুলম্ব কনস্ট্যান্ট দেখতেছো না, এটা এই সি এর মানটা 9 × 10⁻৯। 9 × 10⁻৯। দেখো তো এটার একক কি হবে কে বলতে পারে? সি এর এককটা কি হবে? দেখো এই r²কে এই পাশে পার করে দাও, আর এই যে Q1 Q2 এই পাশে চলে আসবে, তাহলে ডান পাশে শুধু সি থাকে। ডান পাশে শুধু সি থাকে না? তাহলে এটা হলো নিউটন, এটা উপরে উঠে যাবে তাহলে মিটার স্কোয়ার। নিচে চলে আসলো কুলম্ব ইন্টু কুলম্ব, মানে কি কুলম্ব স্কোয়ার। চার্জের একক কি কুলম্ব না? তাহলে নিউটন মিটার স্কোয়ার নিচে চলে আসলো কুলম্ব স্কোয়ার, তাহলে কি নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে সি এর একক কিন্তু নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এই যে সি এর মানটা দেখতেছো 9 × 10⁻৯, এটা কিন্তু শুধুমাত্র বাতাসে। কোথায়? বাতাসে। এটা শুধুমাত্র বাতাসে, মানে শূন্য স্থানে। শূন্যস্থান বা বাতাসে এটাই। তোলো এটা তোলো।
হয়েছে তোলা এটা? আচ্ছা, এখন দেখো তাহলে আবারও আমি যদি বলি কুলম্ব বল যেটা আছে এফ সমান সমান কি দ্বারা প্রকাশ করতেছি আমরা? সি Q1 Q2 ডিভাইডেড বাই কত? আর স্কয়ার। অর্থাৎ দুইটা চার্জ এবং এদের মধ্যবর্তী দুইটা চার্জ যদি Q1 এবং Q2 হয়, এদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে C ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই কত? আর স্কয়ার। অর্থাৎ তাদের চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আসো, এই যে দেখো সি যেটা লিখছিলাম এই সি কে লেখা যায় বাতাসে। আমি বলছিলাম এই সিটা কিসের জন্য? বাতাসে, শুধুমাত্র বাতাস বা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, এটাও কিন্তু আমি লিখছিলাম। তো সি সমান সমান লেখা যায় 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। কি লেখা যায়? সি সমান সমান 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। তো এখানে এপসাইলন নটটা কি? এই এপসাইলন নটটা হলো, এটাকে বলা হয় তড়িৎ ভেদনযোগ্যতা। কি বলা হয়? তড়িৎ ভেদনযোগ্যতা বা ইলেকট্রিক পারমিটিভিটি। তাহলে এটা আমি একটু লিখে দিচ্ছি। এটা এই এপসাইলন নট যেটা দেখতেছো এটা হলো তড়িৎ ভেদনযোগ্যতা। তড়িৎ ভেদনযোগ্যতা বা ইলেকট্রিক পারমিটিভিটি। তড়িৎ ভেদনযোগ্যতা বা ইলেকট্রিক পারমিটিভিটি বলতেছে। সবই আসবে। এপসাইলন নট, এপসাইলন দেখো এটা ই এর মতো না? দেখো তো ই এর মতো না? এটার পুরো এ হলো এপসাইলন। বুঝছো? এপসাইলন। এই যে নট, এই যে নিচে যেটা আছে ওটাকে বলা হয় নট। যেমন আমি যদি তোমাকে বলি এটা কি, তাইলে এটা এম নট, তারপরে এটা কি ডি নট, তাহলে ওইভাবে ওইটা কি এপসাইলন নট। শুধু এপসাইলন হলে সেটা কেমন হতো? জাস্ট এটা, এখানে কোনো নট থাকতো না। আচ্ছা, বাতাসের ক্ষেত্রে বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে নট ব্যবহার করা হয়, এটা মনে রাখবা। বাতাসের ক্ষেত্রে বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? নট ব্যবহার করা হয়। হ্যাঁ, এখানে একই ধরে নাও, বাতাস আর শূন্য মাধ্যম এখানে একই ধরে নাও। বাতাসের ইয়ে কত তোমার হচ্ছে জাস্ট 1.005 এইরকম, প্রতিসরণ 1.005 এইরকম। শূন্য মাধ্যমের 1 ধরা হয়, তাহলে কি খুবই কাছাকাছি না? রিলেটিভলি খুবই কাছাকাছি। হ্যাঁ, সেম ধরতে পারো। আচ্ছা, এখন এই যে দেখো এপসাইলন নট, এটাকে বলতেছি আমরা তড়িৎ ভেদনযোগ্যতা বা ইলেকট্রিক পারমিটিভিটি। তুমি যখন শূন্য মাধ্যমে, ধরো এইরকম দুইটা চার্জ শূন্য মাধ্যমে আছে, কোন মাধ্যমে আছে? শূন্য মাধ্যমে আছে, তখন তুমি এফ সমান সমান লিখতে পারবা। শূন্য মাধ্যমে যদি হয় তখন তুমি লিখতে পারবা এফ সমান সমান 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই কত? মানে সি এর জায়গায় কি লিখছো? জাস্ট 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন। বলে দিছিলাম না এখানে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন। এটা লিখতে পারবা। এটা কিসের জন্য? শূন্য মাধ্যম বা বাতাসের জন্য লিখতে পারবা। তাহলে এটা কোন মাধ্যমের জন্য লেখা যাবে? শূন্য মাধ্যম বা বাতাসের জন্য। শূন্য মাধ্যমের জন্য দেখো এটা যেহেতু নট, শূন্য মাধ্যমে যে কোনো দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বলকে বা বিকর্ষণ বলকে আমরা এফ নট দ্বারা প্রকাশ করতেছি। কি দ্বারা? এফ নট দ্বারা প্রকাশ করতেছি। আচ্ছা, এখন দেখো শূন্য মাধ্যমের এই যে এপসাইলন নট, এটা যদি আমরা বের করি তাহলে এটার মান কত আসে আমরা দেখি। এটা কিন্তু আমি তোমাদের কোনো সময়ই মুখস্থ করতে বলবো না, এটা আমরা এখান থেকে বের করব। ক্লিয়ার? এই যে সি, এটা কোন মাধ্যমে ছিল? শুধুমাত্র আমি বলছিলাম শূন্য মাধ্যমের জন্য। সি যেটা আছে 9 × 10⁹, এটা শূন্য মাধ্যমে ফিক্স 9 × 10⁹। যদি এই দুইটা চার্জকে তুমি পানি মাধ্যমে নিয়ে যাও তখন সি এর মান আর এটা থাকবে না। কথা বলছো? দুইটা চার্জ শূন্য মাধ্যমে থাকলে যে বল হবে, তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে, অন্য মাধ্যমে নিয়ে গেলে এত বল হবে না।
কথা বুঝছো? এই যে এপসাইলনের পরিচয়টা দেই, একটু এপসাইলনের পরিচয়টা দিই। ধরো তুমি দুইটা চার্জ রাখছো, দুইটা চার্জ, এটা একটা Q1, এটা হলো Q2, এদের মধ্যবর্তী দূরত্ব r। এখন এই দুইটা চার্জের মধ্যে তুমি আকর্ষণ বিকর্ষণ বল বের করতেছো কোথায়? শূন্য মাধ্যমে। তাহলে তুমি তার জন্য একটা মান পাবা। একই রকম ভাবে পুরো এই সিস্টেমটাকেই, অর্থাৎ Q1 Q2ই থাকবে, এদের মধ্যবর্তী দূরত্বও সেম থাকবে। তুমি ধরো পানির ভিতরে নিয়ে গেলা, তখন বল, এদের মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বল আগের মতো থাকবে না, কমে যাবে। কি হবে? কমে যাবে। কাচ মাধ্যমে নিয়ে গেলে আরও কমে যাবে। মানে শূন্য মাধ্যমে এদের মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বলের মান সবচেয়ে বেশি হবে। অন্য কোনো মাধ্যমে নিয়ে গেলেই কি হয়ে যাবে? এটা কমে যাবে। কথা বলছো? তাহলে কোন জিনিসের জন্য কমতেছে? সেটা একমাত্র কমতেছে এই যে তড়িৎ বেদনযোগ্যতা বা ইলেকট্রিক পারমিটিভিটির জন্য। তাহলে আমরা বলতে পারি তড়িৎ বেদনযোগ্যতা হলো এমন একটি রাশি, যে রাশির পরিবর্তনের কারণে মাধ্যমের পরিবর্তনে কি হয়? কুলম্ব বলের পরিবর্তন হয়। বুঝছো? আচ্ছা, তাহলে তড়িৎ বেদনযোগ্যতা হলো এমন একটি রাশি যার পরিবর্তনে কুলম্ব বল পরিবর্তন হয়, এভাবেও বলতে পারো। বা তড়িৎ বেদনযোগ্যতা এমন একটি রাশি যেটার পরিবর্তন হইলে তুমি মাধ্যম পরিবর্তন করবা, কুলম্ব বল কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। মাধ্যমের পরিবর্তনে এই তড়িৎ বেদনযোগ্যতাই আলটিমেটলি পরিবর্তন হয়। তাছাড়া দেখো, আমাদের এই যে সিটা আমরা লিখছিলাম, সি তো ফিক্সই ছিল, সি এর মান 9 × 10⁹। এটা যদি পানিতেও হইতো 9 × 10⁹, তাহলে কি আর চেঞ্জ হতো? তাহলে কি কুলম্ব বল চেঞ্জ হতো? কুলম্ব বল চেঞ্জ হতো না। এটা চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়ে যায়? এই এপসাইলন নটের জন্য। আচ্ছা, আমরা ধাপে ধাপে আসি, সবই বুঝাবো, সমস্যা নেই, ধাপে ধাপে আসি। দেখো, তাহলে এই যে সি সমান সমান 1/4πε0 লিখলাম আমরা, যেখানে এপসাইলন নটকে বললাম তড়িৎ বেদনযোগ্যতা। দেখি বলো তো এপসাইলন নট তাইলে কি হবে? 1/4πc হয়ে যাবে না? এটা 1/4πc, যে এটাকে এই পাশে নিয়ে আসছি, সিটাকে এই পাশে নিয়ে আসছি। তাহলে এপসাইলন নট এটার মান একটু আমরা বের করি তো, কত আসে? 3.1416। সি এর মান কত? 9 × 10⁹। তো এটা তুমি পুরাটাই ক্যালকুলেটরে তুলবা, তুলে দেখো কত আসে। ওয়ান ডিভাইডেড বাই নিচে হলো 4π, পাইটাকে পায়ের মতো তুললেই ভালো হতো। আচ্ছা, 3.1416 এটার একটা অ্যাপ্রক্সিমেট মান আছে, ভালো একটা মান আছে। এটা আসে 8.84 × 10⁻⁻12। তোমাদের এটা মনে রাখতে হবে, এটা তোমরা মনে রাখবা 8.854 × 10⁻⁻12, এইটা তোমাদের মনে রাখতে হবে। এপসাইলন নট 8.854 × 10⁻⁻12, এটা মনে রাখবা। আচ্ছা, এটার একক কি? কে বলতে পারে? একক না বুঝেই একটা কথা। সি এর একক কি ছিল? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ওইটা এবার নিচে আছে। 4π এর তো আর একক নাই, 4π এর একক আছে। তাহলে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে 1// নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে কি হবে? নিউটন হয়ে যাবে পার নিউটন, মিটার স্কয়ার হয়ে যাবে পার মিটার স্কয়ার, আর কুলম্ব পার কুলম্ব স্কয়ার ওটা হয়ে যাবে কি? কুলম্ব স্কয়ার। তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে লিখতে হয়। তাহলে এখানে লিখতে হবে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। মুখস্থ করার কোনো বিষয় আছে এখানে? মুখস্থ করার কিন্তু কোনো বিষয় নেই, এইখান থেকে আমরা বের করলাম। তো এটা একটু তুলে নাও। তাহলে এপসাইলন নটের মান, এক্সাক্ট মান কত, অর্থাৎ শূন্য মাধ্যমে তড়িৎ বেদনযোগ্যতার মান কত, এটা কিন্তু আমরা দেখলাম। এটা স্পেসিফিক মান আসে। আমরা পায়ের মান কি 3.1416, না পায়ের একটা বড় মান আছে 3.1416 এর পরেও আছে। তো তুমি যদি তুমি যদি স্পেসিফিক্যালি রেডিয়ান মোডে যদি পাই বসাইতে পারো, তাহলে তোমার এটা আসবে। কিন্তু আমরা তো জাস্ট এতটুকু নিচ্ছি। তোলো, এটা তোলো।
তাহলে সহজ কথা, তোমাকে যদি শূন্য মাধ্যমে যে কোনো দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয় করতে বলে, তাহলে তুমি কোন সূত্র খাটাবা? এই যে এটা, এফ নট সমান সমান 1/4 পাই এপসাইলন নট থাকবে এখানে। কেন এপসাইলন নট? কারণ আমি বলে দিছি তো শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে হইলে এখানে কি বসাইতে হয়? এপসাইলন নট। আর যদি বলতো যে কোনো মাধ্যমে, পানি মাধ্যম, কাঁচ মাধ্যম, যে কোনো মাধ্যম, তখন আমাদের বসাইতে হয় শুধু এপসাইলন। কথা বুঝছো? যদি বলতো যে কোনো মাধ্যম, তখন আমাদের কি বসাইতে হয়? শুধু এপসাইলন। যদি বলে দেয় শূন্য মাধ্যম, তাহলে এখানে কি বসবে? এপসাইলন নট। বাকি যা আছে সব সেম থাকবে। আচ্ছা, তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা এটা দেখলাম। যদি অন্য মাধ্যমের বলে যে কোনো মাধ্যম, তাহলে এফ সমান সমান কি সূত্র লিখবো? সেই জন্য 1/4 পাই এপসাইলন। এইবার যে কোনো মাধ্যমের জন্য Q1 Q2 ডিভাইডেড বাই কত? আর স্কয়ার। কারণ এপসাইলন নটের মান আমরা জানি, আমরা বের করছি, শূন্য মাধ্যমের জন্য বের করছি এটা। অন্য কোনো মাধ্যমের এপসাইলনের মান কি আমি জানি? বের করতে হবে, অন্যভাবে বের করতে হবে। তাহলে এটা হলো যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমের জন্য। যে কোনো মাধ্যমের জন্য নট লেখা হয় শূন্য মাধ্যমের জন্য। শূন্য মাধ্যম থাকলেই সেখানে নট লিখতে হয়, নট। এই যে দেখো নট। শূন্য মাধ্যম হইলে নট মেনশন করে দিতে হয় যে নট শূন্য মাধ্যম। নট দেখার সাথে সাথে বুঝবা যে এটা শূন্য মাধ্যম। বুঝছো এটা? এখন এই যে দেখো, তুমি সাপোজ এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও আর এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন দাও। এটাকে 1 নাম্বার ইকুয়েশন আর এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও। কেন দিচ্ছি ভাই এটা বলতেছি আমি। দেখো কিছুক্ষণ আগেই তোমাদের আমি বলছি কিন্তু যে দুইটা চার্জ যদি একটা দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল অর্থাৎ কুলম্ব বল সবচেয়ে বেশি হয় কোথায়? শূন্য মাধ্যমে। পানিতে নিয়ে যাবা, কুলম্ব বলটা কমে যাবে। আবার অন্য কোনো মাধ্যমে নিয়ে যাবা, কুলম্ব বলটা কমে যাবে। কেন কমে যায়? এই যে তড়িৎ ভেদনযোগ্যতার কারণে। তড়িৎ ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমে যেটা, মাধ্যম চেঞ্জ হইলেই কি হয়? ওটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এই যে তড়িৎ ভেদনযোগ্যতা, এটা এমন একটা রাশি যেটার পরিবর্তনে কি হচ্ছে? আমাদের কুলম্ব বলেরও পরিবর্তন হচ্ছে। কথা বুঝছো? এখন আমি তোমাদের যে বললাম যে শূন্য মাধ্যমে তড়িৎ, শূন্য মাধ্যমে কুলম্ব বল অন্য যে কোনো মাধ্যমের তুলনায় বেশি। এখন সেটা কত গুণ বেশি আমরা একটু দেখি। কত গুণ বেশি? তাহলে কত গুণ বেশি এটা বের করার জন্য কি করতে হয়? এফ নট ডিভাইডেড বাই এফ, মানে ভাগ করতে হয় না? যেখানে এফ নট হলো শূন্য মাধ্যমে কুলম্ব বল আর এফ হলো কি? যে কোনো মাধ্যমে কুলম্ব বল। তাহলে যে শূন্য মাধ্যমে কুলম্ব বল যে কোনো মাধ্যমে কুলম্ব বলের থেকে কত গুণ বেশি? কম? কম হবে? শূন্য মাধ্যমে তো বলে দিলাম, শূন্য মাধ্যমে কুলম্ব বল অন্য কোনো মাধ্যমের থেকে কম হবে কখনো? বেশি হবে, অলওয়েজ বেশি হবে। কারণ এখানে বাধা নাই। কথা বলছো? এই যে এপসাইলন দেখতেছো, এগুলো হলো বাধার পরিমাণ। এগুলো হলো বাধার পরিমাণ। শূন্য মাধ্যমে কোনো বাধা আছে? পানির মাধ্যমে দেখতেছো না কি তোমার হচ্ছে পানির কণাগুলো খুব কাছাকাছি দূরত্বে থাকে, এখানে একটা বাধা আছে। কাঁচ মাধ্যমে আরো বেশি বাধা, তাই না? শূন্য মাধ্যমে বাধার পরিমাণ কম, অন্য কোনো মাধ্যমে কি বাধার পরিমাণ বেশি। বুঝছো? এই জন্য বলের পরিমাণটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা দেখি শূন্য মাধ্যমে কুলম্ব বল অন্য কোনো মাধ্যমের তুলনায় কত গুণ, এটা একটু দেখি। আচ্ছা, এফ নটের জন্য আমি কোন সূত্র লিখছিলাম? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই কত? এফ এর জন্য কোন সূত্র লিখছিলাম? 1/4 পাই এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই কত? তো দেখো এই যে এতটুকু, এই যে এতটুকু কি হয়ে যায়? কেটে যায়। 4 পাই কি হয়ে যায়? কেটে যায়। এখানে থাকেই শুধুমাত্র একটা জিনিস, সেটা হলো এফ নট ডিভাইডেড বাই এফ। এই এপসাইলন কি উপরে উঠে যাবে না? দেখো তো,
এই যে এপসাইলনটা এটা উপরে উঠে যাবে, তাইলে কি হয়ে যায়, এটা এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট হয়ে যায় না? এপসাইলন ডিভাইডেড বাই কি হয়ে যাচ্ছে, এপসাইলন নট হয়ে যাচ্ছে। এইটাকে আবার প্রকাশ করা হয় কে দ্বারা, কে দ্বারা। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, শূন্য মাধ্যমের কুলম্ব বল অন্য কোনো মাধ্যমের তুলনায় কত গুণ, তাহলে যত গুণ হবে সেটা আবার দেখো, এই এপসাইলন কি ছিল, অন্য কোনো মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, এটা কি ছিল, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা। তাহলে এই দুইটার অনুপাতের কি হবে, সমান হবে। এটাকেই বলা হচ্ছে কে, যেই কে নাম দেওয়া হয়েছে তড়িৎ মাধ্যমাঙ্ক বা ডাইইলেকট্রিক ধ্রুবক। তড়িৎ মাধ্যমাঙ্ক মানে দুইটা মাধ্যমের ভিতরে কি করতেছে, একটা সম্পর্ক স্থাপন করতেছে না, দেখো তো, এটা একটা মাধ্যমের জন্য, এটা আর একটা মাধ্যমের জন্য, এটা শূন্য মাধ্যম, এটা যে কোনো মাধ্যম, এটা হলো যে কোনো মাধ্যম, এটা শূন্য মাধ্যম। তাহলে দুইটার মধ্যে একটা অনুপাত না, এটা দুইটা মাধ্যমের ভিতরে অনুপাত, এটা এই জন্যই বলা হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক। আচ্ছা, তড়িৎ মাধ্যমাঙ্ক বা ডাইইলেকট্রিক ধ্রুবক, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এইটাকে বক্স করবা, এটাকে বক্স করবা। এটাকে বক্স করে দিবা। এখান থেকে এটাকে বক্স করবা, আর এইগুলা তো বক্স করছে। দেখি বলতে পারবা তড়িৎ মাধ্যমাঙ্কের একক কি হবে? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা তড়িৎ মাধ্যমাঙ্ক, এটার একক কি হবে? একক হবে উপরে যে রাশি নিচেও সেই রাশি। তো একই রাশি যদি ভাগ হয় তাহলে কিছু থাকে, একক থাকে। সেম রাশি ভাগ হলে কিন্তু একক থাকে না, এর কোনো এককই নাই, বুঝছো? তো এই যে দেখতেছো তড়িৎ মাধ্যমাঙ্ক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা বিভিন্ন মাধ্যমের জন্য বিভিন্ন রকম, এটার মান ফিক্স, এটার মান ফিক্স। যেমন পানির জন্য এটার মান, যেমন পানির জন্য এই কে এর মান হলো 80, কত, 80। মিথানলের জন্য, মিথানলের নাম শুনছো না? মিথানল কি? মিথানল হলো একটা অ্যালকোহল। মিথানলের জন্য এই কে এর মান হলো 30। আবার বিভিন্ন পদার্থের জন্য বিভিন্ন রকম কে এর মান। কে এর মান বিভিন্ন পদার্থের জন্য বিভিন্ন রকম হয়। দেওয়া থাকে, মুখস্থ করার দরকার নেই, এগুলো দেওয়া থাকে, অঙ্ক আসলে এগুলো থেকে দেওয়া থাকবে। দেখো দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে ধরো তোমাকে বলা হয়েছে, সাপোজ একটা অঙ্ক আমি আগেই বলে দিচ্ছি, ধরো তোমাকে বলা হয়েছে যে দুইটা চার্জ একটা দূরত্বে আছে, চার্জ দ্বয়ের মানও দিয়ে দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্বও দিয়ে দেওয়া আছে। বলতেছে তাদেরকে পানিতে নিয়ে যাওয়া হলো, চার্জ দ্বয়কে সমান দূরত্ব বজায় রেখে পানিতে নিয়ে যাওয়া হলো। পানিতে নিয়ে যাওয়ার পরে পানিতে তাদের মধ্যবর্তী কুলম্ব বল কত হবে? পানির কে এর মানটা দিয়ে দেওয়া আছে। তাহলে তুমি পারবা না? পারবা কিভাবে বলে দেই। এফ নট তো তুমি জানো, এফ নট বের করতে পারবা না শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমের জন্য এফ নট কি বসাবা? সি কিউ1 কিউ2 ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার। সি তো শূন্য মাধ্যমের জন্যই, কোনো সমস্যা নাই, এফ নট বের হয়ে গেল।
তোমার বের করতে হবে কিসের মান, এফ এর মান, মানে যে কোনো মাধ্যমে। তো এটা পানি মাধ্যম, তাহলে এফ নট ডিভাইডেড বাই এফ, এটা সমান সমান কে, তুমি এটা জানো না, এই যে এটা সমান সমান কে, কে এর মানটাও দিয়ে দেওয়া আছে, তুমি এখান থেকে এফ এর মানটা নির্ণয় করতে পারবা না, এফ এর মানটা নির্ণয় করতে পারবা। কথা হচ্ছে এরকম অঙ্ক কিন্তু আসতে পারে, এরকম অঙ্ক আসতে পারে। আচ্ছা দেখো, কে বলতে পারে তোমরা যে মহাকর্ষ বল এফ জি, গ্র্যাভিটেশনাল ফোর্স, তোমরা পড়ছিলা হলো জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা পড়ছিলা। আর এখন তুমি কুলম্ব বল এফ সি, এটা পড়তেছো হলো, মানে যদি এ হিসেবে লিখি তাহলে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলনই লেখো q1 q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তুমি গ্র্যাভিটেশনাল ফোর্স মানে হলো মহাকর্ষ বলের সূত্র পড়ছো এটা, কুলম্ব বলের সূত্র পড়তেছো এটা, এই দুটার ভিতরে পার্থক্য কোন কোন জায়গায় বলতে পারবা? দুইটা জায়গায় পার্থক্য আছে। একটা চার্জ হীরা, একটা চার্জ যুক্ত, এটা একটা এটা যে কোনো দুইটা বস্তুর মানে ভর লাগে, আর এখানে চার্জ, ওইটা বাদ, ওইটা তো বোঝাই যাচ্ছে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে, তো দেখেই বোঝা যাচ্ছে। দুইটার ভিতরে পার্থক্য কোথায় বলতে পারবা? দেখো মানে এগুলো বাদ দাও, এই m1 m2 q1 q2 এগুলো বাদ দাও, এগুলো তো বোঝাই যাচ্ছে, যে দেখেই বোঝা যাচ্ছে যে ওটা ভরের জন্য, এটা চার্জের জন্য, এটা তো বোঝাই যাচ্ছে, দূরত্ব তো সেম। দেখো বলি শোনো, এই সূত্রে যে তোমরা জি এর মানটা পড়ছো 6.673 × 10⁻11, এই মানটা যে পড়ছো এটা ছিল একেবারে সার্বজনীন, মানে একেবারে কনস্ট্যান্ট, এটা সব জায়গার জন্য। পৃথিবীতে রাখো দুইটা বস্তুকে, অথবা তুমি মঙ্গল গ্রহে নিয়ে যাও, বা সূর্যতে নিয়ে যাও, বা তুমি হচ্ছে পানির ভিতরে নিয়ে যাও, বা কাছে নিয়ে যাও, এই মানের কোনো পরিবর্তন হতো না। তাহলে এই মানের যদি পরিবর্তন না হয়, এদের মধ্যবর্তী বলের কি কোনো পরিবর্তন হইতো? ধরো তুমি দুইটা ভর সেম জায়গাতেই রাখছো, মধ্যবর্তী দূরত্ব সেম রাখছো, তাহলে কি কোনো পরিবর্তন হওয়ার সুযোগ আছে? কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নাই। কিন্তু এই জায়গাতে সেই সুযোগটা আছে, মাধ্যম চেঞ্জ করলেই এই যে সাইলন এটা বারবার চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝছো? মাধ্যম চেঞ্জের সাথে সাথে কি হয়ে যাবে, এই তড়িৎ ভেদনযোগ্যতা চেঞ্জ হয়ে যাবে, কারণ তড়িৎ ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমের জন্য একটা, এই যে দেখো এফ এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট সমান সমান কি লিখছি আমি, কে লিখছি না? তাহলে বিভিন্ন মাধ্যমের জন্য বিভিন্ন কে এর মান, এপসাইলন নটের মান তো ফিক্স, তাহলে বিভিন্ন মাধ্যমের জন্য বিভিন্ন কে এর মান, এপসাইলন সমান সমান কি লেখা যায়, এপসাইলন নট কে লেখা যায় না? এখান থেকে দেখো তো, এপসাইলন সমান সমান লেখা যায় এপসাইলন নট কে। তাহলে কে এর মান মাধ্যম ভেদে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, পানির জন্য একটা, মিথানলের জন্য আর একটা, কাচের জন্য আলাদা। তাহলে এটার সাথে এটা গুণ করলে এপসাইলনের মানও কি বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে না? তাহলে এটা যদি বারবার চেঞ্জ হয়ে যায়, মাধ্যমের চেঞ্জের কারণে যদি বারবার চেঞ্জ হয়ে যায়, তাহলে কুলম্ব বলও চেঞ্জ হয়ে যাবে না? তার মানে মোদ্দা কথা হলো, এই যে মহাকর্ষ বল এটা কোনো মাধ্যমের উপর ডিপেন্ড করতো না, কিন্তু কুলম্ব বল মাধ্যমের উপরে নির্ভরশীল। কথা কি বুঝছো এবার? এই কুলম্ব বল কিন্তু মাধ্যমের উপরে নির্ভরশীল। এটা বুঝছো, এটা কোনটা কোনটা ডিপেন্ড করে না? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এটা ডিপেন্ড করে না, এটা তোমার ধরো মাধ্যমের চেঞ্জ, এই যে জি এর মান, এটা তোমাদের শর্তই আছে, এটা শর্তই আছে, এই জি এর মান মাধ্যমের পরিবর্তন, দিকদর্শিতা, প্রবণতা, এগুলোর কোনো কিছুর উপরেই ডিপেন্ড করে না। কথা বুঝছো? কিন্তু এটা চার্জ, যে এটা হলো চার্জ, চার্জের ভিতরে কি থাকে, আকর্ষণ হইতে পারে, বিকর্ষণ হইতে পারে, কিছুক্ষণ আগেই বলছি। এই দুটো হলো ভর, ভরের ভিতরে কি কখনো বিকর্ষণ হয়? তোমরা কি শুনছো কখনো যে মহাকর্ষ বল হলো বিকর্ষণ ধর্মী বল? এটা কি কখনো শুনছো? মহাকর্ষ বল হলো অলওয়েজ আকর্ষণ ধর্মী। বাট এই কুলম্ব বলটা কি হয়, কখনো আকর্ষণ কখনো বিকর্ষণ, ডিপেন্ড করতেছে কিসের উপরে? চার্জের প্রকৃতির উপরে। সমধর্মী হইলে বিকর্ষণ, বিপরীত ধর্মী হলে আকর্ষণ। তাহলে পার্থক্য কোন দুই জায়গায় বুঝছো এবার? গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল অলওয়েজ আকর্ষণ ধর্মী, কুলম্ব বল আকর্ষণ ধর্মী বা বিকর্ষণ ধর্মী। মহাকর্ষ বল মাধ্যমের উপরে ডিপেন্ড করে না, কুলম্ব বল মাধ্যমের উপর নির্ভরশীল। কথা কি বুঝছো?
এই দুইটা কিন্তু মৌলিক পার্থক্য এখানে আছে। এই জিনিসটার উপর বেসিস করেই একটা তোমাদের এই যে ইন্ডিয়ান একটা এক্সাম হয় যার নাম হলো জেই মেইনে একটা কোশ্চেন দিছিল, এর আগের বারই দিছে। তো কি কোশ্চেন বলছে, দুইটা ভর আর দুইটা চার্জ, দুইটা সিস্টেম, ধরো তুমি শূন্যে দুইটা ভর রাখছো এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সেম, আবার তুমি দুইটা চার্জ রাখছো তাদের মধ্যবর্তী দূরত্ব সেম। তুমি ভর, যে দুইটা ভর আছে এই দুইটা ভরকেই পানিতে নিয়ে গেছো, আবার এই যে দুইটা চার্জ ছিল এই দুইটা চার্জকে তুমি কি করছো, পানিতে নিয়ে গেছো। বলছে কোন ক্ষেত্রে পরিবর্তন হবে, কোন ক্ষেত্রে পরিবর্তন হবে না। চার্জের এই যে আকর্ষণ বিকর্ষণ বল কি হবে, পরিবর্তন হবে, আর এটা কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে কনসেপ্ট ক্লিয়ার এবার, কেন হচ্ছে বা কেন হচ্ছে না? ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে দেখি এবার অঙ্ক করো। ছোট্ট একটা অঙ্ক করে দাও। ধরো এটা হলো 20 কুলম, এটা হলো 10 কুলম। 20 কুলম, এটা 10 কুলম। এদের মধ্যবর্তী দূরত্ব হলো 4 মিটার। 4 মিটার। তো এদেরকে পানিতে রাখা হয়েছে, এবং বলা হয়েছে পানির কে সমান সমান 80। প্রশ্ন পানিতে এদের মধ্যবর্তী কুলম বলের মান নির্ণয় করো। পানিতে চার্জ দ্বয়ের মধ্যবর্তী কুলম বলের মান নির্ণয় করো, এভাবে লেখো। পানিতে চার্জ দ্বয়ের মধ্যবর্তী কুলম বলের মান নির্ণয় করো। পানিতে চার্জ দ্বয়ের মধ্যবর্তী কুলম বলের মান নির্ণয় করো। কি লিখবা তাইলে বলো? পানির জন্য আমি এফ নট নির্ণয় না করেও কিন্তু এটা করা যাবে, তোমরা চাইলে করতে পারো। প্রথমে এফ নট নির্ণয় করতে পারো, ওইখান থেকে এফ নির্ণয় করতে পারো। আচ্ছা তোমরা ওই উপায়ে করো, আমি একটু অন্য উপায়ে করি। দেখো এফ সমান সমান আমরা কি জানতাম, এটা কি অন্য একটা মাধ্যম না? তাহলে অন্য মাধ্যম হলে কি সূত্র, 1/4 পাই এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই কত, আর স্কয়ার। এফ সমান সমান 1/4 পাই। দেখো এর আগের সূত্রে আমরা এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট সমান সমান পাইছিলাম কে, তাহলে এপসাইলন সমান সমান কি লেখা যায়, এপসাইলন নট কে লেখা যায়। তাহলে এখান থেকে লেখো এপসাইলনের পরিবর্তে এপসাইলন নট কে, উপরে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন এখানে মানগুলো আমি বসাই দিব, তোমরা যেভাবে করতেছো ওইভাবেই করো, সমস্যা নেই। তাহলে বা এফ সমান সমান 1/4 পায়ের মান 3.1416 বসাও। এপসাইলন নটের মান তো আমার জানা, এটা মুখস্থ রাখা লাগবে, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা, এটার মান মুখস্থ রাখা লাগবে 8.854 × 10⁻12। 8.854 × 10⁻12। তার সাথে আবার কি আছে দেখো তো, কে আছে না, তার সাথে আবার আছে কে ইন্টু কে। কে এর মান কত, 80। কে এর মান হলো 80 ইন্টু Q1 Q2, কিউ এর মান কত 20 আর 10, আর হলো 4, তার উপরে স্কোয়ার। দেখো কত আসে। অতএব এফ সমান সমান
1 divided by 4 pi epsilon 8.854 10 to the power minus 12 ইন্টু কত 80 ইন্টু উপরে যাবে হলো 20 আর 10 নিচে চলে আসবে কত 4 এর উপরে স্কয়ার যেটা আসে 1.40 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 1.40 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 এত নিউটন। এইটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এখানে এটা করানোর উদ্দেশ্য হলো তুমি যখন কুলম্ব বল নির্ণয় করবা চোখ খুলে দিয়ে কিন্তু পরীক্ষা দিলে হবে না। পরীক্ষার সময় দেখা লাগবে কোন মাধ্যমে বলছে এটা, পানি মাধ্যম না কাঁচ মাধ্যম নাকি শূন্য মাধ্যম। শূন্য মাধ্যম হলে কোনো টেনশন নাই, কারণ এখানে এপসাইলন নট বসে যাবে, কোনো সমস্যা নেই। বাট যদি হয়ে যায় পানি মাধ্যম তাহলে কিন্তু মুশকিল, এখানে 80 না দিলেই কিন্তু অবস্থা খারাপ, বুঝছো? এই জন্য দেখতে হবে কোন মাধ্যম, পরীক্ষাতে তোমার দেখতে হবে এটা যে কোন মাধ্যমে চাইছে আমাদের কুলম্ব বল। শূন্য মাধ্যম বললে কোনো টেনশন নাই, বাট যদি পানি বা কাঁচ অন্য কোনো মাধ্যম বলে তাহলে কিন্তু আমাদের হিসাব নিকাশ করে করতে হবে। ক্লিয়ার এটা? আচ্ছা, তোলা হয়েছে, এটা তোলা হয়েছে, তোলো তাড়াতাড়ি তোলো। আচ্ছা, এটা তোলা হয়ে গেলে দেখো তাহলে কুলম্ব বলের বৈশিষ্ট্য কি কি দাঁড়ালো? কুলম্ব বলের বৈশিষ্ট্যগুলো একটু লিখে নাও। কুলম্ব বলের বৈশিষ্ট্য হলো প্রথমেই বিন্দু চার্জের জন্য কুলম্ব বল কাজ করে, বিন্দু চার্জের জন্য কুলম্ব বল কাজ করবে। তাহলে বিন্দু চার্জের জন্য কুলম্ব বল কাজ করে, বা বিন্দু চার্জের উপর কুলম্ব বল কাজ করে। 2, স্থির আধান, স্থির আধান, স্থির আধান বা আপেক্ষিকভাবে বেগ শূন্য এমন আধানের উপরে কুলম্ব বল কাজ করে। স্থির আধান বা আপেক্ষিক বেগ শূন্য এমন আধানদ্বয়ের উপর কুলম্ব বল কাজ করে। কুলম্ব বল কাজ করে। কুলম্ব বল মাধ্যমের উপর নির্ভরশীল কি না নির্ভরশীল না বলো তো? কুলম্ব বল মাধ্যমের উপর নির্ভরশীল। কুলম্ব বল মাধ্যমের উপর নির্ভরশীল।
কুলম্ব বল মাধ্যমের উপর নির্ভরশীল। তোলা হয়েছে এটা, তাড়াতাড়ি তোলো, বলে একটু ফাস্ট তুলবা, তাড়াতাড়ি তোলো। আচ্ছা এখন দেখো এটা তোলা হয়ে গেলে লেখো একটু কুলম্ব বলের ভেক্টর রূপ। কুলম্ব বলের ভেক্টর, আচ্ছা বল কি রাশি? ভেক্টর রাশি না? তাহলে কুলম্ব বল কি হবে? তাহলে কুলম্ব বলের ভেক্টর রূপ কেমন হয়? এই দুইটা হলো চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব সাপোজ আর, মধ্যবর্তী দূরত্ব আর। এখন দেখো এই দুইটা ধরো সাপোজ সমধর্মী চার্জ। কি চার্জ? সমধর্মী, মানে এটাও প্লাস আর এটাও কি প্লাস, এটাও প্লাস এটাও প্লাস। তাহলে দেখি বলো তো, ধরো এই চার্জকে এই চার্জ কোন দিকে ঠেলাবে? বাম দিকে না? বিকর্ষণ করবে না? তাহলে এই চার্জ এখানে আছে, এই চার্জ ওকে কোন দিকে বিকর্ষণ করবে? বাম দিকে বিকর্ষণ করবে না? তাহলে বাম দিকে বিকর্ষণ করবে। এটা হলো 1 নাম্বার চার্জ। তাহলে 1 নাম্বার চার্জকে 2 নাম্বার চার্জ কোন দিকে বিকর্ষণ করতেছে? বাম দিকে। এটাকে আমি এই দিকে দেখালাম, বাম দিকে বিকর্ষণ করতেছে। তাহলে এটাকে যদি আমি বল হিসেবে লিখি তাহলে এটা কি হচ্ছে? 1 নাম্বারের উপরে 2 নাম্বার কতটুকু বল দিচ্ছে, কোন দিকে দিচ্ছে, এটা না? তাইলে 1 নাম্বারের উপরে 2 নাম্বার কতটুকু বল দিচ্ছে, কোন দিকে দিচ্ছে, এটা দাঁড়াচ্ছে না? তাহলে এটাকে এইভাবে লেখা যায় না? এফ 1 এর উপরে প্রযুক্ত বল কার দ্বারা? 2 নাম্বার দ্বারা। এই যে Q2 দ্বারা, তাহলে 2 নাম্বার দ্বারা ভেক্টর হিসেবে প্রকাশ পাইল। হ্যাঁ না, এটা 1 নাম্বারের উপরে 2 নাম্বার কর্তৃক, এটা বোঝায়, 12 না। হ্যাঁ আপেক্ষিক বেগে যেভাবে লিখতাম মনে আছে? এটা 12 না, এটা হলো 1 নাম্বারের উপরে প্রথমে যেটা থাকে তার উপরে। তাহলে 1 নাম্বারের উপরে 2 নাম্বার কর্তৃক প্রযুক্ত বল। আচ্ছা হ্যাঁ এভাবে লিখবা, সমস্যা। তাহলে সেটার যদি আমি ভেক্টর ফর্ম এখন দেখাই তাহলে কিভাবে লিখবো দেখি বলো। তাহলে 1 নাম্বারের উপরে 2 নাম্বার কর্তৃক প্রযুক্ত বল ভেক্টর সমান সমান কি লিখবা? যদি শূন্য মাধ্যম হয় তাহলে বুঝতেইছো 1/4πε0, শূন্য মাধ্যমই ধরে নাও। তাহলে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার। Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। আচ্ছা এখানে কি দিক প্রকাশ পাচ্ছে এখানে কোথাও? আমি তো এখানে দিছি ভেক্টর হিসেবে, তাহলে ভেক্টরের কি থাকে? একটা দিক থাকে না? এটা তো পুরাটাই একটা মান, দিক আসছে এখানে, দিক আসেনি। তাহলে দিক কিভাবে নিয়ে আসতে হয়? একক ভেক্টর দিয়ে দিক নিয়ে আসা লাগে, এই কথা বলতে হবে। দিক নিয়ে আসে হচ্ছে একক ভেক্টর দিয়ে। তো যেরকম তোমরা পড়ছো এভাবে, এক্স অক্ষের দিকে একক ভেক্টর কোন ক্যাপ? আই ক্যাপ। ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর কোন ক্যাপ? জে ক্যাপ। জেড অক্ষের দিকে এ ক্যাপ। এভাবে পড়ছো না একক ভেক্টর? এখন এটা তো আর কোনো স্পেসিফিক অক্ষের দিকে আমরা ওইভাবে বুঝাবো না। আমরা দেখো এর মধ্যবর্তী দূরত্ব কি ছিল? আর ছিল না? তো এটাকে আমরা লিখবো হচ্ছে আর ভেক্টর, আর এর একক ভেক্টর, আর এর একক ভেক্টর, আর ভেক্টর কেন? আর এর একক ভেক্টর আর ক্যাপ। তো একক ভেক্টরকে কিভাবে লেখা হয়? মনে আছে একক ভেক্টর কিভাবে বের করে? কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে। তাইলে এটা হলো আর ক্যাপ, আর ক্যাপ। এর ভেক্টর ফর্ম কি হবে? তাহলে আর ভেক্টর। এখন আর ভেক্টর, ঠিক আছে, এই আর ভেক্টরটা কোন দিক থেকে কোন দিকে দিব? ধরো এটা এ আর এটা বি, এটা এ এটা বি।
আর ভেক্টর তার তো দিক থাকা লাগবে, আর ভেক্টর তো এ থেকে বি এর দিকেও হইতে পারে, বি থেকে এ এর দিকেও হইতে পারে। এখন দেখো তো বিকর্ষণটা কোন দিকে, বাম দিকে না, তাহলে বি থেকে এ এর দিকে। এখন লিখতে হবে আর বি এ এই ভেক্টর ডিভাইডেড বাই কত, আর এর মান, মডুলাস অফ আর। আচ্ছা, আর এর মান মডুলাস অফ আর। আচ্ছা, মডুলাস অফ আর লেখা যে কথা, শুধুমাত্র আর লেখা একই কথা না? দেখি বলো তো, আমি ওটা লিখলাম না, মানে এই যে এটা আর, এটা কি এটার মান না? তাহলে মডুলাস অফ আর না লিখে আমরা এখানে শুধু আর লিখতে পারবো না এইভাবে? একই কথা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, f12 এ ভেক্টর সমান সমান 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট q1 q2 ডিভাইডেড বাই কত, আর কিউব হয়ে যাচ্ছে না এটা, আর কিউব, আর এটা হয়ে যাবে কত, আর ভেক্টর বি এ। বুঝছো? এখন আসো, এটা তো আমরা 1 নাম্বারের উপরে 2 নাম্বার চার্জ দ্বারা কতটুকু বল প্রযুক্ত হবে, কোন দিকে হবে সেটা বের করলাম। যদি এবার বলি আমি তোমাকে 2 নাম্বারের উপরে 1 নাম্বার দ্বারা, তাহলে কি লিখবো, এফ 2 নাম্বারের উপরে, তার মানে প্রথমে 2 লিখবো, তার দ্বারা 1 নাম্বার দ্বারা, এটা ভেক্টর সমান সমান। দেখো এটা যদি আমি চিত্রতেই দেখাই তাহলে কি দাঁড়ায়, ধরো এটা Q2, Q1 Q2 কে কোন দিকে বিকর্ষণ করবে, ডান দিকে বিকর্ষণ করবে না? তাহলে এর দিক কোন দিকে হবে, এই দিকে হবে না? দেখো তো এই দিকে হবে, তাহলে এই দিকে কাজ করবে হলো F21 এই ভেক্টর। তাহলে লেখো এটা 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট q1 q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন দিক তো দেখানো লাগবে, দিক দেখানোর জন্য কি করতে হয়, একক ভেক্টর নিতে হয়, আর ক্যাপ। দেখো এই যে এটা যেটা আছে এটাকে আমরা কি লিখতে পারবো, আর কিউব লিখতে পারবো না? আর এটা আর ভেক্টর কোন দিক বরাবর এবার, দেখো তো এর দিক কোন দিকে, এ থেকে বি এর দিকে না? তাহলে আর ভেক্টর এটা হবে এ থেকে বি এর দিকে। এটা হলো কুলম্ব বলের ভেক্টর রূপ, কুলম্ব বলের ভেক্টর রূপ। এগুলো আসে না খুব একটা, এখন করাইতে হয়, এর জন্য দেখানো লাগতেছে। এগুলো একই তো, মোটামুটি একই, জাস্ট একক ভেক্টর যুক্ত করে দিলেই হয়ে গেল, শেষ। দেখো এর আগের অঙ্কতে আমরা যে অঙ্কটা সলভ করলাম এর আগে, এখানে একটু প্রকৃতি লিখে নিবা। এর অ্যান্সারে দেখতেছো না, এই যে এর অ্যান্সার যে তুমি দিছো, এর প্রকৃতি কি আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী? তাহলে এখানে একটু লিখে দিবা যে প্রকৃতি বিকর্ষণ ধর্মী। প্রকৃতি বিকর্ষণ ধর্মী, জাস্ট এটা লিখে দিলেই হয়। হয়েছে, এটা তোলা হয়েছে, তোলো তাড়াতাড়ি তোলো একটু। হয়েছে তোলা? এখন আসো, ধরো তোমাকে সহজ থেকে শুরু করি একটু। এখন আমাদের অঙ্ক শুরু হবে, কুলম্ব বল রিলেটেড অঙ্ক শুরু হবে। দুইটা চার্জ দেওয়া আছে, একটা হলো Q1 যার মান হলো 20 কুলম্ব,
Q2 যার মান হলো -10 কুলম্ব। তো এদের মধ্যবর্তী দূরত্বও দেওয়া আছে, তোমাকে দূরত্ব দেওয়া আছে 3 মিটার। তোমাকে বলা হচ্ছে এদের মধ্যবর্তী কুলম্ব বল নির্ণয় করো। চার্জ দ্বয়ের মধ্যবর্তী কুলম্ব বল নির্ণয় করো। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে বুঝবা কোন মাধ্যম শূন্য মাধ্যম। আবার ওই এক্সাম হলে টিচারের সাথে মারামারি লাগবে না যে কেন বলা নাই, ভুল দেওয়া আছে, এই করা আছে, ওই করা আছে। চার্জ দ্বয়ের মধ্যবর্তী কুলম্ব বল নির্ণয় করো। তো দেখো, যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ থাকে তাহলে তুমি কুলম্ব বল F সমান সমান কিভাবে লিখবা বলো? 1/4πε0। অথবা তোমরা চাইলে কিন্তু যেহেতু এটা শূন্য মাধ্যম কি লিখতে পারো, সি লিখতে পারো না? সি লিখতে পারো। শূন্য মাধ্যম হলে সি লেখা যাবে, অন্য কোনো মাধ্যম হলে কিন্তু সি লেখা যাবে না, প্রোহিবিটেড, হাইলি প্রোহিবিটেড। অন্য মাধ্যম হলে লেখাই যাবে না সি। শূন্য মাধ্যম যেহেতু তুমি সি লিখতেই পারো। Q1 Q2 ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার লিখলাম। F সমান সমান সি এর মান বসায় দাও, 9 × 10⁹ ইন্টু, দেখো এখানে অনেকে করবে কি, এখানে 20 বসাবে, এখানে বসায় দিবে -10। এটা করলে কিন্তু টিচার কাটা দেওয়ার পসিবিলিটি খুবই বেশি, কাটা দিবে। কথা বুঝছো? কাটাই দিবে। কেন কাটা দিবে তুমি বোঝোই নাই বিষয়টা কি। প্লাস মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে এখানে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? এখানে কি হবে, এটা আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী হবে? আকর্ষণ ধর্মী না। তোমার এখানে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট এখানে কি নিবা, তুমি মানটা নিবা, পরে লিখে দিবা প্রকৃতি আকর্ষণ ধর্মী, হয়ে গেল। কথা বলছো? এখানে প্লাস মাইনাস দিতে হয় না, লিখে দিতা আকর্ষণ ধর্মী। না, ওটা করা যাবে না, ওইটা করা যাবে না। আর এর মান 3, তাহলে 3 এর উপরে স্কোয়ার। এফ কত আসে? 9 9 কেটে যায়, 20 আর 10 তার মানে 200। 2 × 10⁻10, 200। 2 × 10⁻11 আসে, 11 আসে। 2 × 10⁻11 আসে। এগুলো মুখে মুখে হিসাব করা যায়। দেখো 9 আর 9 কেটে গেল, 20 আর 10 কত? 200। 200 মানে কি 2 × 10⁻2 ইন্টু 10⁻9, তাহলে 10⁻9 আর 10⁻2 কত হয়ে গেল? 10⁻11 আর 2 ছিল, তাহলে 2 × 10⁻11। আচ্ছা, তাহলে মুখে মুখে হিসাব করা যায়। প্রকৃতি কি লিখবা? এটা না লিখলে এবার ভুল যাবে, কারণ তুমি মাইনাসও দাও নাই আর হচ্ছে প্রকৃতিও লেখো নাই। প্রকৃতি লিখে দিবা আকর্ষণ ধর্মী, মাইনাস দিবা না। মাইনাস এই যে অঙ্কের ভিতরে কখনো মাইনাস দিবা না, শেষে গিয়ে লিখে দিবা প্রকৃতি আকর্ষণ। প্রকৃতি আকর্ষণ ধর্মী। প্রকৃতি আকর্ষণ ধর্মী। হয়েছে? এটা তোলা হয়েছে। তোলো এই অঙ্কটা, তোলো, ভালো অঙ্ক এটা, এটাই লাস্ট অঙ্ক। হুম, এনসি মানে বোঝো না? ন্যানো কুলম্ব, এই যে বুঝছে। হ্যাঁ, চার্জ, ক্ষুদ্র চার্জ হতেই পারে, চার্জের পরিমাণ কম হতেই পারে।
হয়েছে তোলা? দেখো কি বলা হচ্ছে, দুটি চার্জের সমষ্টিগত মান 10 ন্যানো কুলম্ব, মানে কি দুইটা চার্জের যোগফল 10 ন্যানো কুলম্ব। 3 মিটার দূরে, তার মানে এদের দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব আর এর মান হলো 3। এরা 2.4 × 10⁻⁸ নিউটন বলে বিকর্ষণ করে। বোঝাই যাচ্ছে বিকর্ষণই করবে, কারণ সমধর্মী চার্জ। চার্জ দ্বয় নির্ণয় করো, চার্জ দ্বয় নির্ণয় করো মানে Q1 নির্ণয় করতে হবে, আর কি নির্ণয় করতে হবে? Q2 নির্ণয় করতে হবে। এখন আমাদের যেটা দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নিব। কি দেওয়া আছে? Q1 গিভেন, Q1 প্লাস Q2 সমান সমান কত? 10 ন্যানো কুলম্ব। আচ্ছা 10 ন্যানো কুলম্ব মানে কি? কত কুলম্ব? 10 ন্যানো কুলম্ব আসলে কত কুলম্ব? দেখো আমি একবার লিখে দিব, আর এটা কিন্তু কখনোই লিখে দিব না। দেখো যদি এরকম বলা থাকে, এটার ইয়েটা হলো তোমার সিরিয়ালটা হলো মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অ্যাটো, মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অ্যাটো। যদি এরকম হয় মিলি কুলম্ব যদি হয়, তাহলে এটা হলো 1 × 10⁻³ কুলম্ব। বড় থেকে যখন ছোটোর দিকে যাবা তখন গুণ হয়, আর ছোট থেকে যখন বড়র দিকে যাবা তখন কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে দেখো এটা কি ছোট না? ছোট থেকে বড় যাচ্ছে, তার মানে ভাগ হবে, মানে কি হয়ে যাবে? এটা মাইনাস হবে, 10⁻⁻। আর যদি তুমি বলতা 1 কুলম্ব সমান সমান কত মিলি কুলম্ব, তাহলে কি হয়ে যাবে? সেটা 10⁻³ হয়ে যেত। কথা বুঝছো? 1 মাইক্রো কুলম্ব সমান সমান কত? 1 × 10⁻⁶ কুলম্ব। মিলি মাইক্রো ন্যানো, ন্যানো কুলম্ব সমান সমান কত হবে? -9 কুলম্ব। সব জায়গায় সবগুলাই এরকম, মিলিমিটার বা এটা সবগুলোর ক্ষেত্রে এটা। আমি কুলম্বের জন্য দেখাচ্ছি। পিকো কুলম্ব যদি হইতো -12 কুলম্ব, ফেমটো কুলম্ব যদি হইতো -15 কুলম্ব। আর দরকার নেই, এত কুলম্ব দরকার নেই। এইভাবে তাহলে ন্যানো কুলম্ব দাঁড়াচ্ছে 1 × 10⁻⁹ কুলম্ব। কিন্তু তাহলে এখান থেকে লেখা যায় 10 × 10⁻⁹ লেখা যায় না? এত কুলম্ব। Q1 প্লাস Q2 এর মান দেওয়া আছে এটা। এদের মধ্যবর্তী দূরত্ব আর এর মান দেওয়া আছে কত? সেটা 3 মিটার। এদের মধ্যবর্তী বিকর্ষণ বলের মান দেওয়া আছে কত? সেটা F সমান সমান 2.4 × 10⁻⁸ নিউটন। এটা দেওয়া আছে। আমরা জানি F সমান সমান C Q1 Q2 ডিভাইডেড বাই কত? R²। এখানে কিন্তু সবই জানা আছে, F ও জানা আছে, আরও জানা আছে, C ও জানা আছে। Q1 Q2 বের করতে পারবো না? তাহলে Q1 Q2 কত দাঁড়ায়? FR² ডিভাইডেড বাই C বসায় দাও। F এর মান হলো 2.4 × 10⁻⁸, আর এর মান ছিল 3, তার উপরে স্কোয়ার। C হলো 9 × 10⁻9। 9 9 কাটবে, 10⁻9 উপরে উঠে যাবে, তাহলে এটা হয়ে যায় আসলে 8 9 17। তার মানে 2.4 × 10⁻⁻17 এত কুলম্ব। এত কুলম্ব স্কোয়ার হবে, এত কুলম্ব স্কোয়ার হবে। কেন কুলম্ব স্কোয়ার হইলো দেখি বলো তো? Q1 × Q2 দুইটা চার্জের গুণ না এটা, তাহলে তার একক কি হবে? কুলম্ব স্কোয়ার হবে। কোনটা? F তে ফেমটো, ফেমটো কুলম্ব, ফেমটো কুলম্ব। Q1 Q2 বের করছো, তোমার কাছে Q1 প্লাস Q2 জানা আছে, Q1 Q2 জানা আছে। হ্যাঁ, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ফেলতে হবে। বীজগণিত a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a মাইনাস b ও বের করতে পারবা, Q1 মাইনাস Q2 ও বের হবে, তখন যোগ বিয়োগ করে কিন্তু পেয়ে যাবা। তাহলে করো সেটা। দেখো Q1 মাইনাস Q2 এটা
উপরে হোল স্কোয়ার সমান সমান Q1 প্লাস Q2 এটার উপরে হোল স্কোয়ার মাইনাস কত 4ab না, a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমার দরকার হলো Q1 মাইনাস Q2 সমান সমান রুট ওভার এই মানগুলো বসায় দাও। Q1 প্লাস Q2 এর মান কত ছিল 10 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 9, তার উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু Q1 Q2 এর মানে যে বের করছি আমরা 2.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 17। তাহলে দেখো এইখান থেকে বের হয় Q1 মাইনাস Q2 এর মান বের হয় কত বের হয় এটা মাইনাস 4 ইন্টু 2.4 মাইনাস 17, 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 9, 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 9 মাইনাস 9 কুলম এত বের হয়। তাহলে Q1 প্লাস Q2 ও পাইছো, Q1 মাইনাস Q2 ও পাইছো। এই যে Q1 প্লাস Q2 যেটা আছে এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও, এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও। 1 যোগ 2 করলে কি হয়ে যায় Q2 Q2 কেটে যায় না, তাহলে 1 যোগ 2 করলে Q2 Q2 কেটে যাবে, থাকবে কি 2 Q1, বাম পাশেও যোগ হবে ডান পাশেও যোগ হবে, তাহলে 2 আর 10 যোগ হয়ে যাবে 12 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 9 কুলম। Q1 এর মান তাইলে কত হবে 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 9 কুলম। আচ্ছা এটাকে কি লেখা যায় 6 ন্যানো কুলম লেখা যায় না, 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 9 কুলম মানে কি 6 ন্যানো কুলম না, তাহলে Q1 এর মান বের হয়ে গেছে 6 ন্যানো কুলম। তাহলে Q2 কত হবে, দুটো মিলে 10, Q1 হলো 6, Q2 কত তাইলে 4 হবে না, লেখো Q2 সমান 10 ন্যানোকুলম মাইনাস 6 ন্যানোকুলম, তাহলে Q2 সমান সমান দাঁড়াচ্ছে 4 ন্যানোকুলম। Q1 Q2 বের হয়ে গেছে, একটা হলো 4 আর একটা কত 6। চার ন্যানোকুলম আর একটা হলো এই যে দেখো 6 ন্যানোকুলম। ভালো অঙ্ক এটা। না তখন আলাদা হিসাব হতো, বিকর্ষণ করছে অতএব প্যারা নাই, দুইটাই সমধর্মী চার্জ। ঠিক আছে।